এটাকে আমরা বলি ফোল্ড অ্যাক্সিস লিনিয়েশন। এই যে এইটা ফোল্ড অ্যাক্সেস, আর এই যে অ্যাক্সেস প্লেন, আর এই যে হ্যাঁ, এইটা 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 এই পুরো জায়গাটা জুড়ে এখানে এরকম আছে আর কি। এটা প্রথম হবে। এই যে এইটা দেখি রাসেল একটু সরো। হ্যাঁ, দেখি কিরম করছে ও। এইটা আর এই যে রেখাগুলো, হ্যাঁ, এই যে এটা বা তোমার হাতের চাইতে এটা হলো ভালো হলো। এই যে এটা আর এই, হ্যাঁ, এইটা আর এইটা, মানে এই যে দুটোই পাতা, একটি কুঁড়ি নেই যদিও এখানে, তাহলে এই দুটি পাতাকে খেয়াল করো, এই বরাবর একই রকম আছে কিনা। এই যে এইটারও যেরকম এই জায়গাটা দেখলে এই যে হ্যাঁ, ঠিক। এগুলো প্যারালাল আছে। আচ্ছা, এরই সঙ্গে এবার চলে এসো, এটা দেখানো হয়ে গেছে, এটা তোমরা দেখবে। এবার তুমি সরো। এই যে এটা এখানে সব প্যারালাল আছে, এই ব্যাপারটা। আচ্ছা, এবারে এইখানটা নিচের দিকটা দেখো, এই যে এই একটু নিচে নামো। হ্যাঁ, একটু ঢেকে গেল জিনিসটা, ধরো আমি দেখাচ্ছি। এই মানে ওইখানে যে অ্যাকচুয়াল ট্রেসটা ছিল তার সাথে এটা আলাদা আর কি। এটা এইভাবে আছে, এইরকম একটু কাত না, জিনিসটা অ্যাকচুয়াল প্লেনটা এইভাবে আছে আর কি। এই যে এটা এইরকম ভাবে ফোল্ডটা হয়েছে আর কি, এই আঙুলের ডিজিটের মতো জিনিসটা। হ্যাঁ, ডিজিটাইজড, ঠিক মনে হচ্ছে আঙুলগুলো ফোল্ডেড হয়েছে, এবং তার সাথে অ্যাকচুয়াল প্লেনগুলো এইরকম ভাবে রয়েছে। মানে আমি বোঝাতে চাইছি, একটা একটা এরকম, একটা এরকম, এই দুটো এখানে দেখবে আর কি। আগে কোন কোন জায়গায় কি কি দেখবে, তারপর আমি তোমাদেরকে নিজেদের অবজারভেশনে ছবি তুলতে বলবো আর কি, তারপর লিখে দেবো একটু। এবার আমি এগোচ্ছি আর কি, তোমরা এই পাশ দিয়ে যাও। চলো। যাচ্ছে, একটু দেখে নি। এই ছাত্রছাত্রীরা একটু খেয়াল করো, এখানে আসো, এখানে আসো। কি ওখানে, এই ইওর অ্যাটেনশন প্লিজ। কিছু হয়েছে কারো? হ্যালো। আচ্ছা, এটাও তোমাদের আমি স্যারকে বলছিলাম, যত পরবর্তী ফেজের ফোল্ড হয়, এই যে হিঞ্জের জায়গাটা ছুঁচালো থেকে এটা ক্রমশ এরকম ফ্ল্যাটেন্ড হতে থাকে। এই যে হিঞ্জের জায়গাটা এরকম ছুঁচালো দেখছো তো, যত পরের দিকের ফোল্ড হবে সে তত এইরকম ফ্ল্যাটেন্ড হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হিঞ্জ অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ, অন্তর্বর্তী কোণ। থ্যাংক ইউ। তাহলে এটা এই যে ভিতরটা যে এই যেহেতু চাপ পাশ থেকে হবে, দুই পাশ থেকে চাপ হবে, হ্যাঁ, সেই জন্য বড় হয়ে যায়। এটা 110 থেকে 120 ডিগ্রি অবধি হতে পারে, মানে আমরা বলি ওপেন ফোল্ড। ওপেন ফোল্ড, মুক্ত ভাঁজ। হ্যাঁ, মুক্ত ভাঁজ। ও, এটা তুমি চ্যাট জিপিটি হয়ে যাচ্ছ, মানে আমি বলছি আর তুমি বাংলাটা বলে দিচ্ছ। এই দেখো এইখানে, এই দেখছো এর মাথাগুলো দেখো, এই যে বেড়ে গেছে, এই এই পুরোটা জায়গা দেখো, এটা বেড়ে যাচ্ছে, এই যে কম কম আছে। হ্যাঁ, তাহলে এরকম ভাবে দেখো, যত পরে গিয়ে ওটা বাইরে যাচ্ছে, ওটা বেড়ে যাচ্ছে। আমরা বলি যে র্যামজে বলে একজন বিখ্যাত স্ট্রাকচারাল জিওলজিস্ট আছেন, কঠিন হলে আমাকে বলবে, তিনি বলে ক্লাসিফাই করেছিলেন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। ক্লাস 1 কে বলেছিলেন কার্ভেচার অফ দ্য ইনার আর্ক ইজ গ্রেটার দেন দ্য কার্ভেচার অফ দ্য আউটার আর্ক। কার্ভেচার মানে ছুঁচালো জায়গা, মানে যে যত বেশি ছুঁচালো হবে তার কার্ভেচার সবচেয়ে বেশি, আর যে যত বেশি ফ্ল্যাটেন্ড হবে তার কার্ভেচার তত কম। তা ক্লাস 1 টাইপ হচ্ছে কার্ভেচার অফ দ্য ইনার আর্ক ইজ গ্রেটার দ্যান দ্য কার্ভেচার অফ দ্য আউটার আর্ক। আর ক্লাস 2 তে বলছে কার্ভেচার অফ দ্য ইনার আর্ক অ্যান্ড কার্ভেচার অফ দ্য আউটার আর্ক আর সিমিলার। তাদেরকে আমরা বলি সিমিলার ফোল্ড, মানে দুই পাশে সমান, দুই পাশই সমান, প্রত্যেকটা লিম্বের কার্ভেচার একই রকম, তাদের বলা হয় ক্লাস 2। আর ক্লাস 3 হচ্ছে এই দিকটা ভোঁতা, যত বাইরে যাচ্ছে সে তত ছুঁচালো, মানে ইনার মানে ভিতরেরটা, হ্যাঁ ইনার মানে, হ্যাঁ এটা আউটার। ক্লাস 3 হচ্ছে ইনারটা হচ্ছে ওপেন, আর বাইরেরটা ক্রমশ শার্প হচ্ছে। তাহলে এই যে ফোল্ডের এই জায়গাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ক্লাস 3 ফোল্ডের
ইনার পার্টটা আর কি ওপেন হুম, ভোঁতা টাইপ। হুম, এই জায়গাটা। হ্যাঁ ঠিক আছে, এটার হয়তো কোনো একটা জায়গায় এই ফোল্ডেরই এটা আবার ছুঁচালো দেখতে পাবো। তাহলে এখানকার ক্রেনুলেশন ক্লিভেজের সাথে ম্যাচ করে এটা কিন্তু নয়, এটার কেন এটা আলাদা হয়ে যাচ্ছে। এটা আরেকবার কেউ ধরো, এইটা তুমি তুমি অ্যাক্সিয়াল প্লেনটা করো, আর এইটার অ্যাক্সিয়াল প্লেনটা করো। তন্ময়, এটা এই বলে হ্যাঁ দেখো, আমি একটা ইশারা দিই। এটা দিলে হবে, এই যে, এই যে, হ্যাঁ এই যে। স্যার এই যে, দাঁড়াও আগে নজরুল ঠিক মতো বসিয়ে, হ্যাঁ নজরুল বসিয়েছে, হ্যাঁ তোমারটা ঠিক বসেছে। তাহলে কিন্তু যদিও কাঠিটা একটু দূর থেকে দেখতে পা, তাহলে দেখো স্যারের এটার সাথে এটা কিন্তু আলাদা। এটাকে আমি বোঝাতে পেরেছি যে মাথাটা এই যে একটু চওড়া টাইপের, আর এটা একটু ছুঁচালো টাইপের এই ব্যাপারটা এখানকার। হ্যাঁ, হ্যাঁ, বোঝা যাচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গাটা যদি বলি যে, আচ্ছা, এবারে যে জায়গাটা আমি মিস করে গেছিলাম এইখানটা খেয়াল করো, ইওর অ্যাটেনশন প্লিজ। দেখো এই জায়গাটা হচ্ছে আমরা ইংরেজিতে বলি ক্রাম্পলড, মানে ইস্ত্রি করা, এটাকে কুচকানো যাবে। আচ্ছা দেখো আমি স্যারের এটা করছি, এই যে করলাম পুরো ইস্ত্রি নষ্ট হয়ে গেল আর কি। এটা হচ্ছে এই ক্রাম্পলিং, মানে যখন এরকম ধরনের ফোল্ড হয় তখন দ্য লিম্ব গেটস ক্রাম্পলড। দেখো এখানে বুঝতে পারছো একদম জমাট এবং পুরো জিনিসটা ক্রাম্প করা হয়েছে। এবার আমি অ্যাক্সিয়াল প্লেনটা দিচ্ছি, এই দেখো এই দিকটা চওড়া, হুম, এই অ্যাক্সিয়াল, আর তুমি ওটা ধরো ওইটার সাথে এটা হচ্ছে প্যারালাল, ও হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইটার ফার্স্ট জেনারেশনের সাথে এই যে সেকেন্ড জেনারেশনটা হলো, ওইখানে তারা আর একটা ম্যানিফেস্টেশন, এবং যখন যত সেকেন্ড জেনারেশনে যাবে ব্যাপারটা, তার মানে তার উপর চাপ যদি পড়ে তাহলে চাপটা কমুক আর বাড়ুক, আর একটা নতুন করে চাপ হচ্ছে, তো তাই সেটা ক্রাম্পলড হতে থাকে। তাহলে প্রকৃতি আমাদের এখানে কি শেখাচ্ছে, দুটো ছোট্ট জিনিস শেখাচ্ছে। একটা জিনিস হচ্ছে যে ওই বলেছিল না প্রতিটি কাজই কোনো না কোনো টাইমে হবে এবং কোনো না কোনো শর্তে হবে। তাহলে দুটো ফেজ মানে দুটো সময়, এবং দুটো ফেজে যদি একই ধরনের পাথর আক্রান্ত হয় তার মানে কি পলিফেজ ফোল্ডিং, মানে মাল্টিপল, আর তখন আমরা বলি না, বলি পলিফেজ ফোল্ডিং, মানে জিনিসটা একজনের ওপর দিয়ে ঝড়টা গেছে আর কি। বুঝতে পারছো আমি কি বোঝাতে পারছি? মাল্টিপল ফেজ ফোল্ডিং মানে হচ্ছে একটা জেনারেল অনেকবার ফোল্ডিং হয়েছে, এটা হচ্ছে মাল্টিপল ফেজ। কিন্তু যদি আমি মাল্টিপলটাকে বদলে পলিফেজ বলে দিই, তার মানে বুঝতে হবে যার ওপরে প্রথম ফোল্ডটা হয়েছে তার উপরেই আবার দ্বিতীয়টা হয়েছে, মানে সেই আক্রান্ত হয়েছে, পলিফেজ ফোল্ডিং। দেখবে অনেক সময় আমরা করি কি, এরকম হয়, কার হাতটা সে আজকে এসছে কি আমি যায় আর কি, মানে মাল্টিপল হলে আজ অন্য আরেকজনের চোট লাগলো, কিন্তু সেটাও কারো চাইছি না, কিন্তু পলিফেজ যেন না হয়, মানে তুমি আবার আক্রান্ত না যেন না হয় আর কি। তাহলে এটা হচ্ছে পলিফেজ ফোল্ডিং। তাহলে এই দুটো দেখার পরে এবার আমরা উঠবো, উঠার পরে আর একটা খুব ইন্টারেস্টিং আসপেক্ট আছে সেটা দেখাবো। আর এই জায়গাটা এইখানে কি মনে হচ্ছে এইখানকার যে কম্পোজিশনাল লেয়ারিংটা আর এর মধ্যে একটু কম্পোজিশন লেয়ারিং এর মধ্যে একটু তফাৎ আছে, ওখানে মাইকটা বেশি আমাকে এই তো এরকম যদি আমার সাহায্য পাওয়া যায়, ও সঙ্গে সঙ্গে বলে দিল ওখানে মাইকা বেশি আছে, তাহলে এখানে কি বেশি আছে? আয়রন স্যার, না, এখানে সিলিকা বেশি আছে। এই যে রিবিং হয়েছে না, এগুলো সব সিলিকার জন্য। ডিফারেন্সিয়াল ওয়েদারিং হয়েছে, ওখানে মাইকাটা এত বেশি ছিল যে এখনো রিটেন করছে, আর এখানে সিলিকাটা বেরিয়ে এসছে, মাইকাটা ভেতরে ঢুকে আছে। তাহলে ওই জায়গাটা হচ্ছে মাইকাসিস্ট এসেনশিয়ালি, আর এটা হচ্ছে কোয়ার্জ মাইকাসিস্ট। মানে একটা মাইকাসিস্ট বলে যে মাস্কোভাইট সিস্টে কোয়ার্জ থাকেই, কিন্তু কোয়ার্জ যদি 30%-এর বেশি থাকে, 10 to 30% হলে আমরা কোয়ার্জটা নামে আনি না, বেশি থাকে তখন বলি কোয়ার্জ মাইকাসিস্ট। আর যদি তার চেয়েও বেশি হয় হয় তখন হয় হচ্ছে কোয়ার্জ মাইকেশিয়াস সিস্ট, মানে কোয়ার্জোস কিংবা কোয়ার্জোস মাইকেশিয়াস সিস্ট, মানে কোয়ার্জটাকে বাড়ানো হচ্ছে। 30% অবধি কোয়ার্জ থাকা কোনো ব্যাপারই নয়, থাকবেই, কিন্তু 30-এর ওপরে হলেই যত গন্ডগোল হয় আর কি। তাহলে এই জায়গাটা হচ্ছে 30%-এর ওপরে কোয়ার্জ, আর ওইখানে হচ্ছে 50%-এর ওপরে মাস্কোফাইট। পাথরের মধ্যে এগুলো হচ্ছে
কম্পোজিশনাল লেয়ারিং ল্যাটারাল, মানে কম্পোজিশন চেঞ্জ করে ভার্টিক্যালি, আবার কম্পোজিশন চেঞ্জ করে ল্যাটারালি। ঠিক আছে, এবার উঠে আমরা আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা, এটা এই এই এই। তাহলে এইটা আর এইটা একই কিন্তু। হ্যাঁ আর তোমার পেছনটা দেখো, এটা অন্যদিকে হয়ে গেল না, ওর মুখটা দেখো, মাইকা যেখানটা দেখা যাচ্ছে। পুরো 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 হ্যাঁ, এটার ফোল্ড অ্যাক্সিসটা হয়ে গেল অন্যদিকে। ফোল্ড অ্যাক্সিসটা করো। এই হ্যাঁ, এটার ফোল্ড অ্যাক্সিস হচ্ছে টুয়ার্ডস দ্যাট ওয়ে, মানে আমি এইটার কথা বলছি, আর এটা হচ্ছে এইদিকে। তাহলে এই ধরনের যদি কোনো এরকম হয়, এটা কার খাতা যেন ছিল, আমি এক হাফ পাতা বলেছিলাম, আসলে এটা 2 পাতা হবে। তোমরা তো এখন লেখাশোনা আছে। তাহলে তোমাদের স্যার দেখালেন, এটা খেয়াল করেছো আবার কি? না না, এটা এইদিকে আর ওটা ওইদিকে। দেখো, এই ফোল্ড অ্যাক্সিসটা হচ্ছে এই রকম, আর স্যার ধরেছেন ওইটা। এইটা আমার পেনের মুখটা হচ্ছে ওইদিকে, আর চিজেলের মুখটা হচ্ছে না, ওইটাই ধরো। এটার এটা তো একই। এটা অপোজিটে। হ্যাঁ, এই পাশ থেকে দেখবে পরে, না ধরাটা হয়নি, এরম ধরো নিচে দিকে অ্যাক্সেস লাইটে ধরো। না, তুমি অ্যাক্সিয়াল ট্রেস ধরো না, ফোল্ড অ্যাক্সিসটা ধরো। এই তো, আমরা এই যে হ্যাঁ এইটা, হ্যাঁ চিজেলের মুখটা তোমার নখে বরাবর করো, আর আমার পেনের মুখটা হচ্ছে এইটা, অপোজিট। অপোজিট। ও হ্যাঁ হ্যাঁ, ও মানে ওই দিকে বোঝা যাচ্ছে। এই যে এরকম আছে, আর মানে এটা এরকম আছে। এইটা এরকম আছে। এটা এই যে এইটা এই দুটো একই। এটা এক। এইটা এইভাবে আছে, আর হ্যাঁ, এটা উল্টো এটা উল্টো আসে আছে, হ্যাঁ, এর ভেতরে দেখো এই এই যে মুখামুখি দাঁড়িয়ে আছে আর কি, ওটা- এই পাশে আছে। ওটা ওই পাশে আছে, মুখোমুখি দাঁড়িয়ে আছে। এটা মুখোমুখি দাঁড়িয়ে আছে, এই যে এর মুখ আর আর এর মুখ। দুজন হ্যাঁ, গল্প তাহলে করছে। এটা ছবিটা আঁকি এরকম, এটা পেন। দুজন তাহলে মুখোমুখি এইরকম- দাঁড়িয়ে গল্প করছে। বাহ, ভেরি গুড। তাহলে এইরকম হয় কি, এই ধরনের ফোল্ডকে আমরা বলি আয়েড ফোল্ড। মানে কিরকম ব্যাপারটা? চোখে হ্যাঁ, ও মানে এইদিকে এর ফোল্ড অ্যাক্সিস এইদিকে প্লাঞ্জ করছে এইদিকে, আর ওপর থেকে এটা ওপর, মানে ড্রোন ভিউ এটা বলে, দারুণ। মানে ডাবলি প্লাঞ্জিং ফোল্ড আর কি, আয়েড ফোল্ড বলা হয়। এটা এরকম হবে, আবার এই জায়গাটা বড় হয়ে যাবে। এই জায়গাটা বড় হয়ে যায়, এখন তো ইরোশন এই হয়ে যায়। জায়গাটা বড় হয়ে যাবে। হ্যাঁ, মানে এইটা, তোমার পা যেখানে দাঁড়িয়ে, মানে কেউ কাছে আসবে, কেউ দূরে যেতে হবে। হ্যাঁ এই তুমি যে দাঁড়িয়ে আছো পা, হ্যাঁ, এটা পাটা ওই এটা দূরে পড়ে গেছে। আশা ভোসলের গান আছে আর কি, চোখে চোখে কথা বলো, মুখে কেন বলো না আর কি। তা এটা হচ্ছে এই যে সামনাসামনি কথা। তাহলে এবার হচ্ছে পল্লবের দায়িত্ব। পল্লব, তুমি এইখানকার এই ক্রাম্পলিংটা দেখাও তো, ওই ফোল্ডের এই ফুল দিকে। ওই দিকে নজরুল স্যার যেখানে আছেন। ওই পাশে যাও, একটু ওইদিকে যাও, স্যারের দিকে যাও, স্যারের দিকে দিয়ে তুমি হাত দিয়ে দেখাও কোথায় তুমি সিজেলটা নাও, ক্রাম্পলিংটা দেখাচ্ছ। ছেনিটা নাও, ওইটার এরকম দেখাও সোজা সোজা, না, ওই সারফেস, ওই ওটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ওই যে হ্যাঁ হ্যাঁ, না, আরেকটু বাঁ দিকে যাবে। না, ওটা হবে না, এখন ঠিক জায়গা ছিল। হ্যাঁ, দেখো ওইখানে দেখতে পাচ্ছ কত, এইখান থেকে যারা দেখতে পাচ্ছ কতগুলো লেয়ার একসাথে আছে, দেখো অনেক অনেকগুলো লেয়ার। হুম। আর বাইরের দিকে যে লেয়ার গুলো, তখন তাদের মধ্যে স্পেসিংটা বাড়ছে, কিন্তু নিচের দিকের লেয়ার গুলো একদম ক্রাম্পলড হয়ে আছে। হ্যাঁ, ওখানে যে চাপটা বেশি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এই ফোল্ডের যে অ্যাক্সিয়াল প্লেনটা মেজর, আর ওর সাথে এটা হচ্ছে আবার কনগ্রুয়াস। Am I clear to everybody? তাহলে এখানেও এরকম ঘটনা ঘটবে। তাহলে এবার দেখো এই যে জায়গাগুলো, এটা একটা নতুন এই যে বেরিয়ে আসছে, দেখো এগুলো হচ্ছে বায়োটাইট। স্যার, এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। এই যে এই জায়গাটা এরকম আছে, হ্যাঁ, আর এই জায়গাটা এরকম। এইটা কি একসময় কি এরকম এরকম করে এই না, জায়গাটা মাঝখানটা তো ক্ষয়ে গেছে আর কি। তাহলে কি এইটা এখানে ছিল তো? হ্যাঁ, তাই তো। এইটা এখানে যদি থাকতে পারে, মানে গিয়ে জোড়া লাগা, হ্যাঁ, হ্যাঁ, এরোশন তো, মানে এইটা তো ইনফ্যাক্ট এই জিনিসটা তো এই না, এই যে দেখো এখানে এই যে গার্নেটটা দেখতে পাচ্ছ, এটা এবার বলা, এই যে গার্নেট গুলো পরে বেরিয়ে গেছে, মানে এইটার অ্যাকচুয়াল এটা কিন্তু ওইটার সাথে প্যারালাল। হ্যাঁ, মানে এইটারই একটা অংশ এই ফাঁকটায় ছিল আর কি। ও মানে এটা এইভাবে হয়েছে, এইভাবে এসেছে, এইভাবে হয়েছে, এইভাবে তাই। হ্যাঁ, গিয়ে ওইটার সাথে এই যে ভেতরটা এখন বাইরেটা দেখতে পাচ্ছি, এটা ছিল আসলে ওইটার এই ভেতরের একটা অংশ ছিল। এটা গার্নেট ক্রিস্টাল। তেমনি এখানে দেখো
এই যে এটা হচ্ছে, এটাকে বলি বায়োটাইট রিচ, কিন্তু এটাকে আমরা টার্ম দিই রিবিং। তাহলে এটা কার শরীর খারাপ লাগছে? তোমার কারণ লাগছে না তো? শরীর খারাপ লাগলে ছায়াতে শরীর চলে যাবে। খারাপ হলে ছায়া দাঁড়াবি, চলে যাবি আর জল খাবি। হ্যাঁ, ওখানে গিয়ে একটু ছায়ায় বসে নিয়ে তবে জল খাবে। আচ্ছা দেখো, এখানে একটা নাইসিক ফ্যাব্রিক হয়েছে, তাহলে এই অঞ্চলে বায়োটাইটটা, এই জায়গাটা হচ্ছে বায়োটাইট নিস, মানে নিস মানে অল্টারনেট ব্যান্ডিং অফ, তাহলে মূল লকটা ছিল মাস্কোভাইট সিস্ট, তার সাথে বায়োটাইট নিসের একটা কন্ট্যাক্ট জোন হয়েছে। আবার এটা যখন হাই গ্রেডে পৌঁছেছে তার মধ্যে গার্নেট এসছে, আমরা বলেছি ক্লোরাইড, বায়োটাইট, মাস্কোভাইট। তাহলে এই বায়োটাইটটা দেখো এইখানে খেয়াল করো, বায়োটাইটটাকে এটা বলা হচ্ছে রিবিং। রিবিং হচ্ছে রিব, জানো তো, যেমন আমাদের হাড়, পাঁজরের হাড়। তা এইরকম কোনো একটা জায়গায় যদি পাথর একসাথে এরকম কোনো লাইন ফর্ম করে, যেটা মনে হয়, দেখেই মনে হবে খুব শক্তপোক্ত, তখন তাকে বলা হয় রিবিং। আচ্ছা, এবার তোমার ওঠার পালা ওইখানটা। হ্যাঁ, আমি এখানেই থাকবো আর কি। এই জায়গাটা স্যার একটু, এই জায়গাটা যতটা হচ্ছে হুম, চিকন, এটা বেশি। তাহলে এইখানটা দেখো, এই ওরা গার্ড হয়ে যাচ্ছে বাবু তোরা এদিকে এদিকে ঘুরে আসো। না, তাহলে বাবুদের এদিক দিয়ে আসতে বলো। এই যে এদিকে দাও, ওই ওদের ছাতা নিচে ওই দিকটাতে দাও। এই পাশে দাও, কর্ম এই পাশে দাও। আচ্ছা, এটার একটা স্কেল দিয়ে ছবি তুলতে হবে। আচ্ছা, এই ছাত্রীরা বলবে যখন বায়োটাইট নিস হচ্ছে, দেখো এই পুরো জায়গাটা যেখানে তন্ময় স্যার দাঁড়িয়ে আছেন, ওই জায়গাটা একটু নজর দাও না, ডান দিকে। হ্যাঁ, এইখানকার বায়োটাইটের ডোমেনটা দেখো কত কত থিক। এবার বাঁদিকে চলে আসো, দেখো তার মধ্যে সিলিকা গুলো ঢুকে যায় না, এই ওই বরাবরই বাঁদিকে, এই জায়গাটা। হ্যাঁ, ওইটা না, না, এই লাইনটা করো। হ্যাঁ, এইটা। তাহলে এইটা করতে গিয়ে এবার দেখো এইখানটা দেখো, এখানে অলমোস্ট স্পেসিংটা একই রকম আছে, ডার্ক অ্যান্ড লাইট কালার মিনারেল। আর কোনো কোনো জায়গায় বায়োটাইটটা বেশি হয়ে যাচ্ছে। এটার একটা ফেনোমেনন আছে, যে ফেনোমেননটাকে আমরা বলি, আমি একদিন বলেছিলাম ক্লাসে, বলা হয়েছিল মেটামরফিক ডিফারেন্সিয়েশন। আমি বলেছিলাম, এরকম দুবার বলেছিলাম, যে আমি যদি বলি আমার একদিকে ছাত্ররা দাঁড়াও আর একদিকে ছাত্রীরা দাঁড়াও, সবাই আমার স্টুডেন্ট, কিন্তু ছাত্রীদের বললাম তোমরা আমার ডান দিকে দাঁড়াও। আবার অনেক সময় এরকম বলতে পারি, যারা চশমা পরে আছো তারা আমার ডান দিকে দাঁড়াও, আর যারা চশমা পরে নেই তারা বাঁ দিকে দাঁড়াও। তাহলে তাদের মধ্যেই আমি ভাগ করে দিলাম। তাহলে প্রকৃতি এই ডিফারেন্সিয়েশনটা কেন করে, কেউ এমনি একটা আন্দাজ দিতে পারবে এই ডিফারেন্সিয়েশনটা কেন হয়? জাস্ট একটা ওয়াইল্ড গেস করো। হ্যাঁ, না না, লিচিং কোনো কারণে না, তাদের নিজস্ব নিজস্ব প্রপার্টি আছে, ওর জন্যই ওরা আলাদা হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে ম্যাচ করছে না। অনেকটা কাছাকাছি গেছে, আরেকটু না, নিজস্ব নিজস্ব ক্যারেক্টার তো বটেই। কারণটা হচ্ছে, এটা হচ্ছে রেসপন্ড করা, মানে কি, কোনো কোনো শর্তে আমরা অনেক সময় বলি, এরকম ডাকি, দেখবে কোনো জায়গায় কোনো লাইন হচ্ছে, হয়তো আমরা বলি যে, আমরা হয়তো বললাম যাদের কাছে এই কুপনটা আছে তারা আগে এসো। অনেক সময় যেমন আমরা সিনিয়র সিটিজেনরা, আমরা অনেক সময় অনেক জায়গায় গিয়ে সুবিধে পাই, যে যারা এই লাইনে সিনিয়র, এই স্যারের সময় অনেক সময় হয়েছে, যারা সিনিয়র সিটিজেন আছেন তারা আর একটা আলাদা লাইন করুন, কিংবা তারা একটু চেয়ারে বসুন, তাদের বসার জায়গা করা ছিল। তার মানে কি, তারা তো সবাই তো লাইন, তাদের সকলেরই কোনো না কোনো সমস্যা আছে কিংবা কারণে এসছেন, কিন্তু তাদের মধ্যে আমরা তাদেরকে সরিয়ে দিলাম, সেগ্রেগেট করে দিলাম। তাহলে সেগ্রেগেশন হচ্ছে যখন কোনো একটা পার্টিকুলার শর্ত প্রকৃতিতে চলে, তখন সেই শর্তের সময় কেউ কেউ সেটা রেসপন্ড করলো, অন্যেরা রেসপন্ড করলো না। তাহলে এই রকম শর্তে বায়োটাইটগুলো রেসপন্ড করে একটা জায়গায় চলে এলো, তারা বললো আমরা একটা জায়গায় কনসেন্ট্রেট করি। তন্ময় যেখানে হাত দিয়ে রয়েছে সেখানটা দেখো, মানে কালোর তো কালোই, তার মধ্যে একটু সিলিকা আছে, কিন্তু এইখানে গিয়ে আবার তন্ময় স্যারের যেখানে পা রয়েছে সেটা হচ্ছে নাইসিক, কিন্তু ওইটা হচ্ছে মোটা। তাহলে এমনিতে নাইসিক মানে ডিফারেন্সিয়েশন, কিন্তু ওখানে ডিফারেন্সিয়েশনটা মারাত্মক। তাহলে অনেক সময় দেখবে তো আমরা কাউকে এরকম বাংলায় বলি হট, আবার এরকমও বলি চল হট। চল হট মানে কি, মানে আমি যেন আমার চোখের সামনে তোকে দেখতেই না পাই, মানে সরে যা আমার চোখের সামনে থেকে। হ্যাঁ,
দু চক্ষের বিষ কোথাকার, চল হাট। মানে এরা প্রকৃতি বলে নে সরে যা। এই যে যখন সরে যায় দে, শুধু সরে গেলে তো হবে না, তাদের তো আবার একটা কোনো থাকার জায়গা দিতে হবে। সো দে কনসেন্ট্রেট। তাহলে এই জায়গাটা হচ্ছে বায়োটাইট নিস, যার মধ্যে ব্যান্ডিংটা রয়েছে। ওখানে কেউ পাথরটা ভেঙে দিয়ে চলে গেছে, কিন্তু এবার আমাদের পেছন ফিরে তাকানোর জন্য। হ্যাঁ, একদম আউটার ফেস দেখো, ওই যে যেটা বেরিয়ে গেল বাইরে, বাইরের দিকে চলে যাচ্ছে। এখান থেকে দেখো, হ্যাঁ কালো ওকে দাগ বা কালো বাবা একদম বাইরেরটা বাইরে। ওকে। কাকে একজন নিচে নিচে দেখলাম, কে একজন পবিত্র। হ্যাঁ তুমি তুমি বাপ্পা গেলেই ভালো হবে, যাও ফাঁকটা দিয়ে চলে যাও। তন্ময় ওখান থেকে ছবি না তুলো। ওই এইটা তো, এইটা দেখো, কিন্তু আগে ওইটা যাও, আরেকটু যাও। হ্যাঁ দেখো, এটা হচ্ছে, এটা ছিল বাবা দিয়ে টিপিক্যাল দাও। নাইসিক, বুঝতে পারছো তো? দেখো স্যার যেখানে দাঁড়িয়ে আছেন ওটা হচ্ছে ইট ইজ এ টিপিক্যাল নিস, যেখানে ওই যে অল্টারনেট ব্যান্ডিং এর স্পেসিং প্রায় আইডেন্টিক্যাল। কিন্তু আমি যত এই পাশে আসছি নাইসেসিটি আছে, কিন্তু আইডেন্টিক্যাল থিকনেস কি আছে? মনে হচ্ছে না কোয়ার্ডসটা মাঝে মাঝে একটু বেশি, ওই সাদা ব্যাপারটা একটু বেশি। উপরটা বাবা উপর দিকে রাখ। হ্যাঁ, তার মানে কি ওইখানে হচ্ছে টিপিক্যাল নাইসিক স্ট্রাকচার, আর এখানে হচ্ছে বারবার সিলিকা। তাহলে জিনিসটা হচ্ছে আবার ওই সিলিসিফিকেশন, যেমন কালকে বলেছিলাম মিগমাটাইজেশন। তাহলে এইরকমই কোনো সিলিকা রিচ মেল্ট ওখানে আবার পরবর্তী অধ্যায়ে গেছে ওই নাইসিক প্লেন বরাবর, যার জন্য সিলিকা বেশি হয়ে গেছে। এগুলো একসাথে সব লেখাবো। তাহলে এই চলে এসো ওই অবজারভেশনটা। এবারে একদম হাতের কাছে চলে আসছি। এই তোমার শরীর খারাপ লাগছে, তোমার চোখ মুখটা না না, বসাটা কোনো অন্যায় কোনো নয়, শরীর খারাপটা যেন কোনো কারণ না হয় আর কি, ঠিক আছে? এই ক্র্যাকগুলোর কারণ কি স্যার? এই ক্র্যাকটা তো একটা এত খেলে এই নাইসিক স্ট্রাকচারটা দেখো, দেখেছো? দেখে এবার চলে এসো, এইখানে একজন কেউ দাঁড়াও, আচ্ছা আচ্ছা ছবি তোলার আগে একটু দূরে ছায়ার থাক। দেখো এখানকার ফোল্ডিংটা বুঝতে পারছো কতটা বেশি ওয়ার্কিং হয়েছে? এই যে কোনো হাতের মতো এই যে আমি প্রথম পাতায় যে করেছিলাম না, এটা কি এরকম মনে হচ্ছে না? হুম, হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, যে আমরা মতন আছে। এইরকম, হ্যাঁ কনক্রিট এই যে হ্যাঁ এই যে এইরকম টাইপের। এটা হচ্ছে একদম এর মতো কনক্রিট। যেখানে একদম পুরোপুরি অধভঙ্গ হয়েছে। হ্যাঁ? অধভঙ্গ। না 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 অধভঙ্গ না ওপেন ফোল্ড ওপেন ফোল্ডের মানে হিঞ্জটা ওপেন হয়ে গেছে দেখতে অধভঙ্গের মতো কিন্তু ওপেন। হ্যাঁ, এটা খুব কম হচ্ছে, মৃদু একদম। এই জায়গাটার এর এই হিঞ্জ যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলটা খুব এইটা বেশি। অনেক বেশি, 110 থেকে 120। কোনটা হিঞ্জ এই অ্যাঙ্গেল যে, তুমি ভুল বলছো কথা না না, এই যে এই হিঞ্জ অ্যাঙ্গেলটা এইটা থেকে এই যে না স্যার, এই যে এটা আছে তো, হ্যাঁ এই কোনটা, এই কোনটা, এই কোনটা, হ্যাঁ। অ্যাঙ্গেলটাই বলছি। আমি এটা কোনটা বলছি। তুমি বাপ্পা তাহলে পরপর লেয়ারের গুলো দেখাও। ওইটা আউটার লেয়ার, তারপর ভেতরটায় যাও, না ওই ভিতরে ভেতরে যাও, তারপরে তার ভেতরে যাও, করতে করতে যেখানটা ফাঁক হয়েছে ওইখানে যাও, না এর পরেরটা চলে এসো। তাহলে এই পুরো নাইসিক এটাই হয়েছে এই ওপেনের মধ্যে, আবার একদম যেটা ওপেন একদম আউটার তার এটা সবচেয়ে বেশি হবে কার্ভেচারটা, অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা বেশি। এইখানটা অ্যাঙ্গেলটা। এই কি হ্যাঁ, এখানে অ্যাঙ্গেলটা শুনছো? কি শুনলে বলো তো? আস্তে আস্তে অ্যাঙ্গেল দিয়ে কমে যাচ্ছে। তোমাদেরকে আমার আসলে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি না তোমাদের শরীর খারাপ করছে কিনা। কি আর ইউ যেটা ওই পাশে রয়েছে, ওই পাশে যাবো স্যার এইখানে দেখো ওইখানকার যে ক্রাম্পলিংটা দেখেছো তার সাথে এটা প্যারালাল আর কি, প্যারালালি আছে। হ্যাঁ প্যারালাল। প্যারালাল। এটা হচ্ছে থার্ড জেনারেশন ফোল্ডের সাথে যেটা কনগ্রুয়াস, মানে প্রত্যেকটা জেনারেশনের ফোল্ডের সাথে তার সাথে কিছু কনগ্রুয়াস। মানে ধরা যাক আমি যে এজ গ্রুপে, আমার সাথে এই এজ গ্রুপের কোনো মানুষ আজকে এই গ্রুপে নেই, তাহলে ওই ফেজের কেউ এখানে নেই, কিন্তু নজরুল যে এজ গ্রুপে আছে
সেই এজ গ্রুপের কাছাকাছি ও কাউকে কাউকে পাচ্ছে। আর আর একদম যারা ছাত্রছাত্রী ওরা হচ্ছে দে আর টুগেদার, একটা বড়, ওরাই হচ্ছে মেন গ্রুপ এখানকার। তাহলে ওরা যদি মেন ফোল্ড হয়, আমরা তাদের সাথে সহচারী আসবে। আমি সেখানে একদম আলাদা, মানে আমি এখানে সবচেয়ে ওল্ডার জেনারেশন। তাহলে আমি নিজেকে যদি ফার্স্ট জেনারেশন বলি, তোমাদেরকে সেকেন্ড জেনারেশন বলছি, ওদেরকে বলছি থার্ড জেনারেশন। ঠিক আছে? তা তোমরা স্টুডেন্টসরা হচ্ছে থার্ড জেনারেশন। তাহলে এবার তো একটু সরে যাও, কালোটা একটু উঠে উঠে আছে না, না তোমার ঘড়িটা এই আর একটু এগিয়ে এসো। কালো কালো কতগুলো ক্রিস্টাল বেরিয়ে আছে না, ঠিক আছে? হ্যাঁ, নডুলের মতো, ওগুলো হচ্ছে স্টরোলাইট। তাহলে ওই যে বলেছিলাম ক্লোরাইড, বায়োটাইট, গার্নেট, স্টরোলাইট, তাহলে একটু আগে ওখানে গার্নেট দেখালাম, আর এটা হচ্ছে স্টরোলাইট। তাহলে ওই যে স্টরোলাইট গুলো যদি ইয়ে করে, স্টরোলাইট গুলো আবার একটা লাইনে আছে, এরকম 4-5টা লাইন আছে ওদের। তাহলে একে বলা হচ্ছে মিনারেল লিনিয়েশন। এখানে একটা স্কেল দিয়ে, মানে যেহেতু ওটা কালো রঙের, একটা হালকা রঙের কিছু জিনিস দিয়ে ওটার একটা ছবি তুলতে হবে। সবচেয়ে ভারী সমস্ত কার্বনেটের মধ্যে লেড কার্বনেট সবচেয়ে ভারী, সমস্ত অক্সাইডের মধ্যে লেড অক্সাইড সবচেয়ে ভারী, বিকজ অফ দ্য লেড। তোমাদের যেটা হচ্ছে কি, এরা তো কেমিস্ট্রি নয়, কিন্তু আমি বলবো তোমরা নিজেরা আগে একটা ডিপার্টমেন্টে একটা বড় পিরিয়ডিক টেবিলের ছবি পাওয়া যায়, সেই রকম একটা পিরিয়ডিক টেবিলের একটা ডিপার্টমেন্টে প্লেস করো আর কি, দিয়ে এলিমেন্টগুলো দিয়ে সেখানে অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক ওয়েটটা একটু দেখাবে। এই দিক বরাবর পিরিয়ড, এই বরাবর গ্রুপ। তাহলে গ্রুপে কেউ ওটা যদি বারবার কেউ দেখতে থাকে, একটা আন্দাজ তৈরি হবে। হ্যাঁ, মানে আমি ওদেরকে বলতে চাইছি যে যেহেতু ওরা একটা কেমিকো মিনারোলজিক্যাল রিলেশনশিপটা দেখে গেল, সুতরাং ওদের একটা কেমিস্ট্রি সম্বন্ধে, একটা এলিমেন্টাল অ্যাবান্ডেন্স সম্বন্ধে একটা ধারণা তৈরি হোক, এবং সেটা সবচাইতে হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল বড় সাইজের ডিপার্টমেন্টে। আমি কোনোদিন তোমাদের ডিপার্টমেন্টে যদি যাই, যেন দেখতে পাই পিরিয়ডিক টেবিলটা টাঙানো হয়েছে। আমরা স্যার একটা মানে উদ্যোগ নিয়েছি, জিওলজিক্যাল মিউজিয়াম হ্যাঁ করার মানে উদ্যোগ একটা নিয়েছি। হ্যাঁ, তো এখনো মানে শুধু রুমটা সিলেক্ট হয়েছে, কিন্তু কিভাবে করবো সেটা এখন আমরা ও শুরু করিনি। ওটা আপনার সঙ্গে আলোচনা করে আমরা ওরকম হ্যাঁ, একটা- তুমি সব সময় যে কোনো দিন সন্ধেবেলায় আমার আলোচনা, কিন্তু মাঝখানে মে থেকে অগস্ট আমি থাকবো না, আমি আমার বড় ছেলের কাছে যাচ্ছি, 1 মে যাচ্ছি, ফিরছি 6ই আগস্ট। কিন্তু ওই 9ই আগস্ট হতে আমাদের ওখানে পুজো যেটা হয় তার মিটিংটা থাকে আর কি। আর আমি যেহেতু ট্রেজারার হই, ওই মিটিং আমার জন্য মিটিংটা পিছিয়ে দেওয়া হয়েছে, জুলাইতে হয়। আর তারপরে স্বাধীনতা দিবস